প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি এবং আজকের এই ক্লাসটি উপভোগ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আজকের বিষয় ব্যবস্থাপনা, প্রোগ্রাম বিবিএ অনার্স চতুর্থ বর্ষ, কোর্স কোড 24-26-13। কোর্সের নাম বিনিয়োগ ব্যবস্থাপনা। লেকচার নাম্বার 3। লেকচারের শিরোনাম দ্বিতীয় অধ্যায়ের মধ্যমেয়াদী অর্থসংস্থানের ইজারা বনাম ঋণ অর্থসংস্থান। আজকে মূলত আমরা ইজারা বনাম ঋণ অর্থসংস্থানের যেই গাণিতিক সমস্যাগুলো রয়েছে সেই গাণিতিক সমস্যাগুলো নিয়ে আমরা আলোচনা করব। আর আজকের এই ক্লাসটি উপস্থাপন করব আমি মোহাম্মদ মামুনুর রশিদ, প্রভাষক ব্যবস্থাপনা, সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ। আমার ইমেল অ্যাড্রেস mamun386@yahoo.com। বিনিয়োগ ব্যবস্থাপনার রেফারেন্স বুক হিসেবে যেই বইগুলো উল্লেখ করা হয়েছে: জেসি ভ্যান হর্নের ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট অ্যান্ড পলিসি, ইএফ ব্রিগহামের ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট থিওরি অ্যান্ড প্র্যাকটিস, আইএম পান্ডে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, এমওয়াই খান অ্যান্ড পিকে জৈন, যেটা খান অ্যান্ড জৈন নামে পরিচিত, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট টেক্সট অ্যান্ড প্রবলেমস, জি ফোস্টারের ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস, অ্যাজ কেভিনের পোর্টফোলিও ম্যানেজমেন্ট। এছাড়া বাংলা ভার্সনের যেই বইগুলো রয়েছে: তরিবার শাহ আলম শাহরিয়ার রচিত বিনিয়োগ ব্যবস্থাপনার, অধ্যক্ষ এম এ কালাম বিনিয়োগ ব্যবস্থাপনা, খান জাহাঙ্গীর ঘোষাল বিনিয়োগ ব্যবস্থাপনা, এম শাহজাহান মিনা রচিত আর্থিক ব্যবস্থাপনা ও ব্যবসায়ের অর্থায়ন। বিনিয়োগ ব্যবস্থাপনা এই কোর্সের জন্য এই রেফারেন্স যে বুকগুলোর উল্লেখ করা হয়েছে তোমরা সেগুলো ফলো করতে পারো। আমরা আজকে মূলত গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব, যেই সমস্যাগুলো বিগত বছর পরীক্ষায় এসে থাকে এবং তোমাদের পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ এমন সমস্যাগুলো নিয়ে আলোচনা করছি। তোমরা যদি ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখো এবং বোঝার চেষ্টা করো তাহলে তোমরা খুব সহজেই ক্লাসগুলো শিখতে পারবে। প্রবলেম 1, প্রথম যে প্রবলেম সেই প্রবলেমটা নিয়ে আলোচনা করি। মালিহা is thinking of acquiring a computer. For that purpose, she is to decided whether the computer is to be purchased through 12% borrowing or to be acquired on lease rent basis. আমাদের এই অঙ্কগুলো দুটি অপশন থাকে, একটা হচ্ছে ব্রোয়িং অপশন আর একটি হচ্ছে লিজ অপশন। সে 12% ইন্টারেস্ট রেটে এটা ধারণ করতে পারে অথবা লিজেও নিয়ে আসতে পারে। দ্য প্রাইস অফ দ্য কম্পিউটার ইজ টাকা 60,000। কম্পিউটারটির মূল্য হচ্ছে 60,000 টাকা। ইটস অ্যানুয়াল মেনটেন্যান্স কস্ট টাকা 2,500 পার ইয়ার। প্রতি বছর তার মেনটেন্যান্স কস্ট হচ্ছে 2,500 টাকা। এর আগের প্রবলেমে মেনটেন্যান্স কস্ট ছিল না, আমাদের আজকের এই সমস্যার মধ্যে মেনটেন্যান্স কস্ট রয়েছে। An expected life is 5 years এবং তার প্রত্যাশিত আয়ুষ্কাল হচ্ছে 5 বছর। It is assumed that the straight line method of depreciation এবং অবচয় ধার্যর যে পদ্ধতি সেটি হচ্ছে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করতে হবে। Is allowed under income tax rate is 40% এবং তার করের হার ইনকাম ট্যাক্স আয়করের হার হচ্ছে 40%। দ্য সেলভেজ ভ্যালু অফ কম্পিউটার ইজ টাকা 10,000। এই প্রশ্নে আরেকটি যেই অংশ পাওয়া গেল সেটি হচ্ছে সেলভেজ ভ্যালু। আমাদের প্রিভিয়াস যেই ক্লাসটি করিয়েছিলাম সেই ক্লাসের মধ্যে সেলভেজ ভ্যালু এবং মেনটেন্যান্স কস্ট উল্লেখ ছিল না। আমাদের আজকের প্রবলেমের মধ্যে মেনটেন্যান্স কস্ট এবং সেলভেজ কস্ট এটা উল্লেখ রয়েছে। ইন কেস অফ লিজিং, যদি সে লিজিং নিয়ে আসে, দ্য লিজ রেন্টাল ইজ টাকা 20 টাকা ফর 5 ইকুয়াল ইনস্টলমেন্ট। 5টি ইনস্টলমেন্টে পরিশোধ করবে এবং প্রতিটি
লিজ রেন্টাল হচ্ছে 20,000 অ্যান্ড মেনটেন্যান্স এক্সপেন্সেস টু বি ব্রন বাই লেজার। আমাদের ইজারার মধ্যে দুটি পক্ষ থাকে, একটা হচ্ছে ইজারা গ্রহীতা, আরেকটা হচ্ছে ইজারা দাতা। তো লেজার হচ্ছে ইজারা দাতা, এই মেনটেন্যান্স কস্টটা বহন করবে কে? ইজারা দাতা। হুইচ অল্টারনেটিভ ইজ লিস্ট ফর মালিহা? কোন অল্টারনেটিভটা মালিহার জন্য উপযোগী সেটা আমরা এই সমস্যার মাধ্যমে আমরা সমাধান করার চেষ্টা করব। তাহলে এই প্রশ্নের মধ্যে আমরা যে জিনিসগুলো দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আগের প্রশ্নের থেকে একটু আলাদা। সেটি হচ্ছে মেইনটেনেন্স কস্ট এখানে উল্লেখ রয়েছে, সেলভেজ ভ্যালু উল্লেখ রয়েছে, এবং লিজ রেন্টের টাকাটা উল্লেখ রয়েছে, এবং মেইনটেনেন্স কস্টটা যে ইজারাদাতা সে বহন করবে এটাও এই প্রশ্নে উল্লেখ রয়েছে। যদি এই প্রশ্নের সমাধান করতে চাই তাহলে আমাদের সমাধান করার পূর্বে যে বিষয়গুলো জানা দরকার সেটা আমরা একটু দেখে নেই। ব্রোয়িং অ্যান্ড বাইং অল্টারনেটিভ এ ক্যালকুলেশন অফ পিবি, আমরা দুইটা অপশনেরই বাইং অপশন অথবা ব্রোয়িং অপশনের পিবি নির্ণয় করব, এবং একইভাবে আমরা লিজ অপশনেরও কি করব? পিবি নির্ণয় করব। এই দুইটা অপশনের মধ্যে যার পিবি কম হবে সেটা আমরা গ্রহণ করব, আর যার পিবি বেশি হবে সেটা বাদ দিব। তাহলে ক্যালকুলেশন অফ পিবি নির্ণয় করার জন্য আমাদেরকে যেগুলো বের করতে হবে, 1 নম্বর স্টেপে আমরা ইনস্টলমেন্টের পরিমাণ নির্ণয় করব, 2 নম্বর স্টেপে আমরা ইন্টারেস্ট বের করব, 3 নম্বর স্টেপে এসে আমরা ডেপ্রিসিয়েশনের পরিমাণ নির্ণয় করব। এই প্রশ্নে ডেপ্রিসিয়েশন ধার্যের যে পদ্ধতি সেটি হচ্ছে স্টেট লাইন মেথড, আমরা সরলরৈখিক পদ্ধতি ব্যবহার করে স্টেট লাইন নির্ণয় করব। ডিসকাউন্ট ফ্যাক্টরটা নির্ণয় করতে হবে, এবং সর্বশেষ হচ্ছে আমাদের প্রেজেন্ট ভ্যালুটা আমরা বের করব। তো ক্যালকুলেশন অফ প্রেজেন্ট ভ্যালুর যেই শখটি হবে সেই শখটির নমুনা এমন হবে, প্রথম থাকবে হচ্ছে ইয়ার, তারপর থাকবে হচ্ছে ইনস্টলমেন্ট, তারপর হচ্ছে ইন্টারেস্ট, তারপর হচ্ছে ডেপ্রিসিয়েশন। তো এই ইনস্টলমেন্ট, ইন্টারেস্ট, ডেপ্রিসিয়েশন তিনটাই কিন্তু আমরা তিনটা স্টেপে বের করব। তারপরে কিন্তু আমাদের এই কলামের এই শখের কাজ করব। মেনটেন্যান্স কস্ট, এই প্রশ্নের মধ্যে মেনটেন্যান্স কস্ট উল্লেখ ছিল বিদায় আমাদের এখানে আরেকটি কলাম বাড়বে, সেটি হচ্ছে মেনটেন্যান্স কস্ট নামে। তারপর ইন্টারেস্ট, ডেপ্রিসিয়েশন এবং মেনটেন্যান্স কস্ট এই তিনটি যোগ করলে যেটি পাওয়া যাবে সেটি হচ্ছে ট্যাক্সেবল এক্সপেন্সেস। এবার এই ট্যাক্সেবল এক্সপেন্সের উপর ট্যাক্স সেভিং হবে। প্রশ্নে আমাদের 40% ছিল, অর্থাৎ এই 6 নম্বর কলামের যে অ্যামাউন্ট হবে সেই অ্যামাউন্টের উপর 40% ট্যাক্স সেভিংস হবে। তারপর আমরা 8 নম্বর কলামে গিয়ে ইনস্টলমেন্ট থেকে ট্যাক্স সেভিংসের অর্থাৎ 7 নম্বর কলামে যে অ্যামাউন্টটা বের হবে সেটা আমরা বাদ দিব। বাদ দেওয়ার পর যেটা পাওয়া যাবে সেটাকে বলা হচ্ছে এনসিও। এরপর হচ্ছে পিভি ফ্যাক্টর অ্যাট দ্য রেট, এটা প্রশ্ন অনুযায়ী কখনো 7% হতে পারে, কখনো 9% হতে পারে, যেটা আমরা যে ডিসকাউন্ট ফ্যাক্টর এখানে উল্লেখ করেছি সেটা বের করে নেব। বের করে যে ফ্যাক্টরটা হবে সেই ফ্যাক্টরের ভ্যালুটা আমরা এখানে বসাবো 9 নম্বর। এরপর হচ্ছে 10 নম্বর কলামে এই এনসিও যে বের হবে তার সাথে আমাদের প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর দিয়ে আমরা কি করব? গুণ করব। গুণ করে গুণফল হবে, তারপর সবগুলো ইয়ারের প্রেজেন্ট ভ্যালু যোগ করার পর যেটা বের হবে সেটা হচ্ছে টোটাল প্রেজেন্ট ভ্যালু। এটা হচ্ছে ব্রোয়িং অ্যান্ড বাইং অল্টারনেটিভের ক্যালকুলেশন অফ পিভি কীভাবে নির্ণয় করতে হয় সেটা আলোচনা করলাম। এখন আমাদের প্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ফার্স্ট স্টেপে আমরা ইনস্টলমেন্টের পরিমাণটা নির্ণয় করব। তাহলে প্রথম যে স্টেপ সেই স্টেপের মধ্যে ক্যালকুলেশন অফ অ্যানুয়াল পেমেন্ট, অ্যানুইটির পরিমাণ আমরা নির্ণয় করব। অ্যানুইটির পরিমাণ নির্ণয় করার যে সূত্র পিবিএ ইকুয়াল টু এ ইন্টু প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর অ্যানুইটি, রেট অফ ইন্টারেস্ট অ্যান্ড নাম্বার অফ ইয়ার্স। এই প্রশ্নে অনুযায়ী প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর অ্যানুইটির পরিমাণ হচ্ছে আমাদের 60,000 টাকা। রেট অফ ইন্টারেস্ট 12%, নাম্বার অফ ইয়ার্স হচ্ছে 5 বছর 5, আর অ্যানুইটির পরিমাণ আমরা এই নির্ণয় করব। তাহলে এই প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর যে মানটা রয়েছে সেই মানটা আমরা এখানে বসালাম 60,000 ইকুয়াল টু হচ্ছে এর মান আমরা বের করব প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর অ্যানুইটি অ্যাট দ্য রেট অফ 12, এখানে আমাদের 12% লিখবো, আর হচ্ছে এন মানে হচ্ছে 5 ইয়ার্স লিখলাম।
এরপর হচ্ছে আমরা চাইলে এটা দুই রকমভাবে এই মানটা বের করতে পারি। একটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর এনুইটির যে টেবিল রয়েছে সেই টেবিলের থেকে আমরা মানটা ব্যবহার করে করতে পারি, অথবা আমরা ক্যালকুলেটর ব্যবহার করে সূত্র প্রয়োগ করেও এই প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর এনুইটির মানটা বের করতে পারি। তো আমরা দুটি পদ্ধতি দেখাবো, তবে তোমরা পরীক্ষায় দুটি পদ্ধতি করার দরকার নেই, যে কোনো একটি পদ্ধতি করলেই হবে। তবে আলোচনার সুবিধার্থে, তোমাদের বোঝার সুবিধার্থে দুটি পদ্ধতি দেখানো হবে। 12% প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর এনুইটি টেবিলে গিয়ে 12% ইন্টারেস্ট রেটে 5 বছর কলামে গিয়ে রোতে গিয়ে দেখা যাবে যে 12%-এ 5 বছরে হবে 3.605। আমরা নর্মালি 3 ঘর পর্যন্ত নিব আমাদের কাজ করার সুবিধার্থে। এরপর 60,000কে যদি 3.605 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল হবে 16,644 টাকা, অর্থাৎ এনুইটির পরিমাণ হচ্ছে 16,644 টাকা। তাহলে আমাদের প্রথম স্টেপের যে কাজটি বের করার কথা ইনস্টলমেন্টের পরিমাণ, এই ইনস্টলমেন্টের পরিমাণ আমরা বের করলাম। আমাদের প্রথম স্টেপের কাজ শেষ। এরপর হচ্ছে আমাদের দ্বিতীয় স্টেপের কাজ হচ্ছে ইন্টারেস্টের পরিমাণটা বের করব। সেটা হচ্ছে এখানে আমাদের যেটা অল্টারনেটিভ মেথড আমি বলেছিলাম যে চাইলে আমরা সূত্র প্রয়োগ করেও প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর এনুইটির সূত্র প্রয়োগ করে করতে পারি। সেটা কীভাবে, 1 - 1 ডিভাইডেড বাই 1 প্লাস আর পাওয়ার অফ n ডিভাইডেড বাই আর। এই প্রশ্নে আমাদের রেট অফ ইন্টারেস্ট 12, তো আমরা এখানে আর এর পরিবর্তে 12 লিখব। n মানে হচ্ছে নাম্বার অফ ইয়ার্স হচ্ছে 5, আমরা 5 লিখব। আর এই যে এই আর এর পরিবর্তে 0.12 হবে, কারণ 12% ইন্টারেস্ট। এবার 1 - 1 ডিভাইডেড বাই 1 প্লাস 0.12 পাওয়ার অফ 5, যেই ভাগফলটি বের হবে সেটাকে যদি আবার পরবর্তীতে 0.12 দিয়ে ভাগ করা হয় তাহলে যে মানটি বের হবে সেটা হচ্ছে 3.605। তো বলেছিলাম যে ক্যালকুলেটর ইউজ করে সূত্র প্রয়োগ করেও করা যেতে পারে, অথবা যেই টেবিল রয়েছে প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর এনুইটির সেই টেবিলের থেকেও মান ব্যবহার করে আমরা এই মান নিয়েও আমরা কাজটি করতে পারি। তো দুইভাবেই আমরা দেখালাম যেন তোমরা বুঝতে পারো। তো এটা কীভাবে, 1 - 1 ডিভাইডেড বাই 1.12 পাওয়ার অফ 5, তারপর যে রেজাল্টটি বের হবে সেটাকে 0.12 দিয়ে ভাগ করলে 3.605 বের হবে। এবার 60,000কে যদি আমি 3.605 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল হবে 60,644 টাকা, অর্থাৎ এনুইটির পরিমাণ এটা বের হলো 60,644 টাকা। এটা অল্টারনেটিভ মেথড। আমি দুইটি পদ্ধতি নিয়ে আলোচনা করেছি, তবে তোমাদের পরীক্ষায় দুটি পদ্ধতি উল্লেখ করার প্রয়োজন নেই, তোমরা যে কোনো একটি পদ্ধতিতে করলেই হবে। বোঝার সুবিধার জন্য বা তোমাদের যদি কোনো কনফিউশন থাকে সেটা দূর করার জন্য আমি দুটি পদ্ধতি আলোচনা করলাম। এরপর আমাদের যে সেকেন্ড স্টেপে আমাদের লোন পেমেন্ট শিডিউলটা আমরা তৈরি করি মূলত ইন্টারেস্টটা নির্ণয় করার জন্য। আমরা প্রথম দিকে দুটি পদ্ধতি নিয়ে আলোচনা করেছিলাম আগের ক্লাসে, একটা হচ্ছে ব্যালুন মেথড আর একটা হচ্ছে ক্যাপিটাল রিকভারি মেথড। ক্যাপিটাল রিকভারি মেথডে আমাদের ইনস্টলমেন্টের পরিমাণ নির্ণয় করতে হয় এবং পরবর্তীতে এসে লোন রিপেমেন্ট শিডিউলটা তৈরি করতে হয়। সেই একইভাবে আমরা এখন কি করব, 2 নম্বর স্টেপে এসে লোন রিপেমেন্ট শিডিউলটা তৈরি করব। তো বিগিনিং আমাদের একই ঘর কাটতে হবে। ঘরটা কি, প্রথম যে কলাম হবে সেটা হচ্ছে ইয়ার, তারপর হচ্ছে বিগিনিং ব্রোয়িং, তারপর হচ্ছে ইনস্টলমেন্ট, এরপর হচ্ছে ইন্টারেস্ট, তারপর হচ্ছে প্রিন্সিপাল পেমেন্ট, এরপর হচ্ছে ইন্ডিং ব্রোয়িং। তো শুরুতে আমাদের যেই টাকাটি হবে সেটা হচ্ছে 60,000 টাকা, আমাদের প্রথম ধার করে নিয়ে এসেছিলাম 60,000 টাকা। এরপর হচ্ছে ইনস্টলমেন্টের পরিমাণ, যেটা আমরা এর আগে অর্থাৎ 1 নম্বর স্টেপে ইনস্টলমেন্টের পরিমাণ বের করলাম 16,644 টাকা। এরপর আমরা কি করব, ইন্টারেস্ট নির্ণয় করব। কোনটার উপর, বিগিনিং ব্রোয়িংয়ের উপর। 60,000 টাকার উপর যদি 12% ইন্টারেস্ট করা হয় তাহলে ইন্টারেস্টের পরিমাণ হবে 7,200 টাকা। এরপর কি করতে হবে, এই ইনস্টলমেন্টের থেকে আমাদের ইন্টারেস্টের পরিমাণ বাদ দিতে হবে। 16,644 থেকে যদি 7,200 টাকা মাইনাস করি তাহলে হবে 9,400
644 টাকা। এরপর আমাদের ইন্ডিং ব্রোয়িং নির্ণয় করতে হবে। ইন্ডিং ব্রোয়িং হচ্ছে আমাদের যে বিগিনিং ব্রোয়িং থাকবে সেটা থেকে প্রিন্সিপাল পেমেন্টে বাদ দিতে হবে। বাদ দেওয়ার পর আমরা 50,556 টাকা পাবো। এটা হচ্ছে আমাদের ইন্ডিং, বাট এটা সেকেন্ড ইয়ারের জন্য বিগিনিং। 50,556 এটা হচ্ছে আমাদের বিগিনিং, আর ইনস্টলমেন্টের পরিমাণ কিন্তু একই থাকবে, অর্থাৎ প্রথম বছরেও যা পঞ্চম বছরও তা, প্রতি বছরে 16,644 টাকা হবে। এবার 50,556 উপর আমাদের আবার 12% ইন্টারেস্ট বের করতে হবে। ইন্টারেস্ট বের করলে হবে 6,067 টাকা। এবার এই 6,067 টাকা বাদ দিতে হবে ইনস্টলমেন্ট থেকে, অর্থাৎ 16,640 থেকে যদি 6,067 টাকা মাইনাস করা হয় তাহলে বিয়োগফল হবে 10,577 টাকা। এই 10,577 আমরা মাইনাস করব 50,556 থেকে। বাদ দিলে যেটা বের হবে সেটা হচ্ছে 39,978 টাকা। একইভাবে আমাদের তৃতীয় বছরেরটা বের করব, চতুর্থ বছরেরটা বের করব, পঞ্চম বছরেরটা একটু আলাদাভাবে নির্ণয় করতে হবে। বিগিনিং ব্রোয়িং যা হবে সেটাই হবে আমাদের প্রিন্সিপাল পেমেন্ট। এরপর এই ইনস্টলমেন্ট থেকে আমরা প্রিন্সিপাল পেমেন্টের টাকাটা বাদ দিব, অর্থাৎ 16,644 থেকে 14,863 টাকা মাইনাস করলে যেটা বের হবে সেটা হচ্ছে 1,781 টাকা। এটা হচ্ছে আমাদের ইন্টারেস্ট। এটা কিন্তু আমরা এই বিগিনিংয়ের উপর ইন্টারেস্ট করলে কিন্তু এখানে আমাদের কিছু টাকা থেকে যাবে, অর্থাৎ 5 বছর পর আমার কিন্তু লেনদেনটা একেবারে নিষ্পন্ন হয়ে যাবে, অর্থাৎ কোনো ধরনের পাওনা থাকবে না। এখানে কিন্তু ব্যালেন্সটা জিরো হবে, নীল করতে হবে। তো এটা নীল করার জন্য আমাদের কী করতে হবে, এই বিগিনিং আর হচ্ছে প্রিন্সিপাল পেমেন্টটা ইকুয়াল রাখতে হবে। আর ইনস্টলমেন্ট থেকে এই প্রিন্সিপাল পেমেন্টটা বাদ দিলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের ইন্টারেস্ট। এরপর আমাদের তৃতীয় যে স্টেপ, সেই স্টেপে আমরা যাই। তৃতীয় নাম্বার স্টেপ হচ্ছে অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন। SLM স্টেট লাইন মেথড পদ্ধতিতে ব্যবহার করে আমরা ডেপ্রিসিয়েশনটা নির্ণয় করব। তো ডিপ্রিসিয়েশন কীভাবে নির্ণয় করতে হয়, কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু ডিভাইডেড বাই এক্সপেক্টেড লাইফ। এই প্রশ্নে আমাদের কস্ট হচ্ছে 60,000 টাকা, আর সেলভেজ ভ্যালু প্রশ্নে উল্লেখ ছিল সেলভেজ ভ্যালু 10,000 টাকা। তাহলে এই 60,000 টাকা থেকে যদি 10,000 টাকা বাদ দিয়ে হবে 50,000 টাকা। 50,000কে যদি আবার 5 দিয়ে ভাগ করা হয় তাহলে পার ইয়ার ডেপ্রিসিয়েশনের পরিমাণ হবে 10,000 টাকা। আর যেহেতু এই প্রশ্নে আমাদের মেইনটেন্যান্স কস্ট উল্লেখ রয়েছে, সেক্ষেত্রে আমাদের টোটাল পেমেন্টের ক্ষেত্রে অর্থাৎ ইনস্টলমেন্ট যেটা বের হবে তার সাথে মেইনটেন্যান্স কস্টটা যুক্ত হবে। অর্থাৎ ইনস্টলমেন্টের হচ্ছে 16,644 টাকা, তার সাথে মেইনটেন্যান্স কস্ট 2,500 টাকা ছিল। সুতরাং এটা আমরা মেইনটেন্যান্স কস্টটা যুক্ত করে টোটাল পেমেন্টটা নির্ণয় করব। 16,644-এর সাথে যদি 2,500 টাকা যোগ করি, যোগফল হবে 19,144 টাকা। আর মানে হচ্ছে এবার ইনস্টলমেন্ট পরিমাণ কিন্তু আমাদের 19,144। তার এবার আমাদের 3 নাম্বার স্টেপ শেষ হয়ে গেল। 4 নাম্বার স্টেপ হচ্ছে ডিসকাউন্ট ফ্যাক্টরটা আমরা নির্ণয় করি। ডিসকাউন্ট ফ্যাক্টর নির্ণয় করার যে সূত্র সেটা হচ্ছে কেডি ইন্টু 1 মাইনাস ট্যাক্স রেট। এই প্রশ্নে আমাদের রেট অফ ইন্টারেস্ট অথবা কস্ট অফ ডেপ্ট যেটা ছিল সেটা হচ্ছে 12%। 1 মাইনাস ট্যাক্স রেট প্রশ্নে অ্যাকর্ডিং টু কোশ্চেন 40%। সুতরাং আমাদের 1 থেকে 40% বা 0.4 যদি বাদ দিই তাহলে আমাদের বিয়োগফল হবে 0.6। এবার 12কে যদি 0.6 দিয়ে গুণ করি তাহলে গুণফল হবে 7.2%। 7.2 পয়েন্ট ডিসকাউন্ট ফ্যাক্টর নিয়ে আমরা কাজ করতে পারি, তবে আমাদের কাজ করার সুবিধার্থে রাউন্ড ফিগার রাখলে ভালো হয়। তো আমরা এটা ডিসকাউন্ট ফ্যাক্টরটা 7% ধরে আমরা কাজ করব। তাহলে আমাদের এই 4 নাম্বার স্টেপ শেষ হয়ে গেল। এবার 5 নাম্বার স্টেপ হচ্ছে আমাদের ক্যালকুলেশন অফ পিবি। প্রেজেন্ট ভ্যালুটা আমরা এবার নির্ণয় করব। তো প্রেজেন্ট ভ্যালু তৈরি করার জন্য আমাদের ইনস্টলমেন্টের বের করতে হবে। প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করার জন্য আমাদের ডিসকাউন্ট ইন্টারেস্ট রেট বের করতে হবে, তারপর ডেপ্রিসিয়েশন বের করতে হবে, ডিসকাউন্ট ফ্যাক্টরটা লাগবে। এই জন্য আমরা এগুলো আগে খসড়া করে সবগুলো মান বের করে ফেললাম। এবার ক্যালকুলেশন অফ পিবি নির্ণয় করার জন্য আমাদের একটি ছক কাটতে হবে। ছকের মধ্যে 10টি কলাম হবে।
প্রথম যে কলাম সেটা হচ্ছে ইয়ার, তারপর হচ্ছে ইনস্টলমেন্ট, তারপর হচ্ছে ইন্টারেস্ট, তারপর হচ্ছে ডেপ্রিসিয়েশন, এরপর হচ্ছে মেনটেন্যান্স কস্ট, তারপর হচ্ছে ট্যাক্সেবল এক্সপেন্স, তারপর হচ্ছে ট্যাক্স সেভিং, এরপর এনসিও, তারপর প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর। আমি বলেছিলাম যে 7.2 এটা নিয়ে কাজ করা যায়, তবে আমরা রাউন্ড ফিগার নিয়ে কাজ করলে আমাদের সুবিধা হবে, এই জন্য আমরা এটাকে 7% নিয়ে কাজ করব। এরপর হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অফ এনসিও, এই যে এনসিওটা বের হবে সেটা ডিসকাউন্ট ফ্যাক্টর দিয়ে গুণ করলে আমাদের এই পিবিটা বের হবে। এই কলামটা অ্যাকচুয়ালি আমাদের যেভাবে এই রোটা উল্লেখ করা হয়েছে, এটা ফার্স্ট রো, সেকেন্ড রো, থার্ড রো, ফোর্থ, ফিফথ কলাম, 6 নম্বর কলামে আমরা কি করেছি 3, 4, 5 অর্থাৎ ইন্টারেস্ট, ডেপ্রিসিয়েশন, মেনটেন্যান্স কস্ট যোগ করেছি। আর 7 নম্বরে হচ্ছে আমাদের 6 নম্বরে যেটা বের হবে অর্থাৎ ট্যাক্সেবল এক্সপেন্স যেটা বের হবে তার উপর আমরা ট্যাক্স সেভিংটা নির্ণয় করব। এরপর 8 নম্বর কলামে এসে আমরা কি করব 2 নম্বর অর্থাৎ ইনস্টলমেন্ট যা বের হবে সেটা থেকে আমরা ট্যাক্সেবল এক্সপেন্সটা বাদ দিব। বাদ দেওয়ার পর এইটা হচ্ছে আমাদের 9 নম্বর হচ্ছে ডিসকাউন্ট ফ্যাক্টর। ডিসকাউন্ট ফ্যাক্টর 7% ধরে আমরা ডিসকাউন্ট ফ্যাক্টরটা বের করব। এটা বের করার চাইলে আমরা সূত্র প্রয়োগ করেও করতে পারি অথবা টেবিল থেকে মান নিয়েও করতে পারি। যদি টেবিল থেকে মান নেওয়া হয় তাহলে তোমরা প্রথম বছর 7% ইন্টারেস্টে প্রথম বছরের এটা লিখবে, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, পঞ্চম বছরে। আর যদি মনে করো যে না আমাদের কাছে টেবিল ফ্যাক্টর নাই তাহলে অবশ্যই তোমরা সূত্র প্রয়োগ করে করবে, সেটা হচ্ছে 1 - 1 ডিভাইডেড বাই, যেহেতু 7% তাহলে হবে 1.07 ডিভাইডেড বাই 0.07 দিয়ে তুমি যদি ভাগ করো তাহলে আমাদের রেজাল্ট কিন্তু চলে আসবে 937। এরপর তুমি যদি আবার ক্যালকুলেটারের সেকেন্ড আবার ইকুয়াল বাটন ক্লিক করো তাহলে নেক্সট আসবে, আবার যদি ক্লিক করো তাহলে থার্ড আসবে, আবার ক্লিক করলে ফোর্থ আসবে, এরপর ফিফথ ক্লিক করলে পঞ্চম বছরের তুমি ডিসকাউন্ট ফ্যাক্টরটা পাবে। এই জায়গায় আমাদের ইনস্টলমেন্ট, আমরা কিন্তু ইনস্টলমেন্টের যেইটা বের করেছিলাম তার সাথে কিন্তু মেইনটেনেন্স কস্টটা যুক্ত করে দিয়েছি। এখন আমাদের ইনস্টলমেন্টের পরিমাণ 16,144 টাকা ছিল, সেই 16,644-এর সাথে 2,500 যুক্ত হয়ে আমাদের ইনস্টলমেন্টের পরিমাণ 19,144। 19,144 প্রথম বছরেও যা এবং পঞ্চম বছরেও তাই হবে। এরপর হচ্ছে ইন্টারেস্ট। আমরা যেই লোন রিপেমেন্ট শিডিউলটা যে তৈরি করেছিলাম সেই জায়গায় ইন্টারেস্টের পরিমাণটা আমরা ওই সব থেকে ইন্টারেস্টের পরিমাণ যা যা বের হবে প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর, সেই ইন্টারেস্টটা আমরা লিখব। ডেপ্রিসিয়েশন আমরা বের করেছি, ডেপ্রিসিয়েশন প্রতি বছর 10,000 করে, তাহলে প্রথম বছর 10,000, তৃতীয় বছর 10,000, তৃতীয় চতুর্থ বছর 10,000, পঞ্চম বছর 10,000 টাকা বসবে। এরপর হচ্ছে আমাদের নতুন আরেকটি যেটি যুক্ত হলো সেটা হচ্ছে মেনটেন্যান্স কস্ট 2,500 টাকা। 2,500 টাকা, 2,500 টাকা, 2,500 টাকা, 2,500 টাকা, 2,500 টাকা লিখে ফেলবো। অর্থাৎ প্রথম বছর থেকে শুরু করে পঞ্চম বছর পর্যন্ত চোখ বুঝে তোমরা লিখে ফেলতে পারবে। ডেপ্রিসিয়েশন, মেনটেন্যান্স কস্ট এবং ইনস্টলমেন্ট এগুলো কিন্তু সেম অ্যামাউন্টই হবে। এখন হচ্ছে আমাদের 6 নম্বর কলামের কাজ। 6 নম্বর কলামে আমরা যেটা করব সেটা হচ্ছে ইন্টারেস্ট, ডেপ্রিসিয়েশন এবং মেনটেন্যান্স কস্ট, এই তিনটা আমরা একত্রে যোগ করব। যোগ করলে যোগফল যেটা হবে সেটা হচ্ছে 19,700। এরপর হচ্ছে আমাদের এটার উপর 40% অর্থাৎ 19,700 টাকার 40% করলে আমাদের 7,880 টাকা হবে। এখন আমরা এই 7,880 টাকা মাইনাস করব ইনস্টলমেন্ট থেকে। 19,144 থেকে যদি 7,880 মাইনাস করা হয় তাহলে যেই মানটি বের হবে সেটা হচ্ছে 11,264 টাকা। এবার এই 11,264 সাথে গুণ করতে হবে 0.935 দিয়ে। আমি এর আগে বলেছিলাম যে কিভাবে এই প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টরেরটা বের করতে হয়। 7% তো আমরা বের করলাম, বের করার পর আমরা চাইলে টেবিল থেকেও এই মানটা ব্যবহার করতে পারি, আবার ক্যালকুলেটর ব্যবহার করেও সূত্র প্রয়োগ করে বের করতে পারি। সেটা হচ্ছে 1 - 1 ডিভাইডেড বাই 1 প্লাস 0.07 ডিভাইডেড বাই 0.07 ক্যালকুলেটর ইউজ করলে এই মানটি বের হয়ে যাবে। এখন 11,264-কে যদি 0.935 দিয়ে গুণ করি তাহলে গুণফল হবে 10,532 টাকা। ঠিক একইভাবে আমরা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম বছরের সবগুলো কাজ
করব, করে যে মানটি বের হবে সেটা আমরা আবার যোগ করব। অর্থাৎ প্রথম বছরে বের হলো 10,532, 10,229, 9,976, 9,761, 9,577, এই সবগুলো এমন যোগ করলে যেই যোগফলটি বের হবে সেটা হচ্ছে 50,075। এই প্রশ্নে আমাদের সেল বেস ভ্যালু ছিল, সুতরাং সেল বেস ভ্যালুসটা আমরা এখন কী করব, বাদ দিব। লেস পিবি অফ সেল বেস ভ্যালু। সেল বেস ভ্যালু কত টাকা? 10,000 টাকা। তবে এই সেল বেস ভ্যালুর যে প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর অ্যানুইটি সেটা ধরবো আমরা কত বছরে এসে? পঞ্চম বছরে এসে, অর্থাৎ শেষ বছরেরটাই আমরা ধরবো। তাহলে পঞ্চম বছরের প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর অ্যানুইটি হচ্ছে 0.713। 0.713কে আমরা 10,000 দিয়ে যদি গুণ করি তাহলে আমাদের গুণফল হবে 7,130। এবার 50,075 থেকে যদি 7,130 টাকা লেস করি তাহলে আমাদের বিয়োগফল হবে 42,945 টাকা। এটা হচ্ছে আমাদের নিট প্রেজেন্ট ভ্যালু অ্যাকর্ডিং টু ব্রোয়িং অর বাইং অল্টারনেটিভ। বাইং অল্টারনেটিভে আমাদের অথবা ব্রোয়িং অল্টারনেটিভে নিট প্রেজেন্ট ভ্যালুর পরিমাণ হলো 42,945। এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে লিজ অল্টারনেটিভ। লিজ অল্টারনেটিভের ক্ষেত্রে আমাদের নিট লিজ রিপেমেন্ট ছিল 20,000 টাকা। তবে যেই খরচটি হয় সেই খরচটি এই লেজার্ড কর্তৃক আমরা প্রশ্নটা আরেকবার দেখি। ইন কেস অফ লিজিং দ্য লিজ রেন্টাল ইজ 20,000 for 5 equal installment and maintenance expenses to be borne by lessor। অর্থাৎ ইজারা দাতা কর্তৃক মেইনটেনেন্স অ্যানুয়াল লিজ পেমেন্ট হচ্ছে 20,000 আর মেইনটেনেন্স কস্ট হচ্ছে 2,500। তবে মেইনটেনেন্স কস্টটা কে বহন করে? লেজার, ইজারা দাতা। আমরা দেখি এটা হচ্ছে ইজারা দাতা আর এটা হচ্ছে ইজারা গ্রহীতা। মেইনটেনেন্স কস্টটা কে বহন করবে? ইজারা দাতা যদি বহন করে তাহলে কিন্তু এই যেই টাকাটা থাকবে সেই টাকাটা থেকে কিন্তু বহন খরচটা বাদ যাবে। অর্থাৎ 20,000 টাকা থেকে এই 2,500 টাকা মাইনাস করতে হবে। কেন? কারণ এটা ইজারাদাতা বহন করেছে বিদায়। যদি ইজারাদাতা এটা বহন না করতো তাহলে এটা কিন্তু এই 20,000 টাকা থেকে মাইনাস হতো না। যদি এই লেজার কর্তৃক এটা বহন করে থাকে তাহলে কিন্তু কি করতে হবে? মাইনাস করতে হবে। তাহলে অ্যানুয়াল লিজ রেন্ট রিপেমেন্টের পরিমাণ হলো কত টাকা? 17,500 টাকা। Calculation of PB lease alternative year annual lease payment tax saving need lease payment present value factor 7% PV of NCO এই কলাম এই সবটি এঁকে নিতে হবে। প্রথম যেই 1 নম্বর কলাম, 2 নম্বর কলাম, 3 নম্বর, 4 নম্বরে হচ্ছে আমাদের লিজ পেমেন্ট থেকে ট্যাক্স সেভিংটা বাদ দিতে হবে। বাদ দেওয়ার পর যে টাকাটা বের হবে সেটার সাথে আমাদের 7% যে প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর হয় সেই প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর দিয়ে আমরা গুণ করব। গুণ করলে আমাদের প্রেজেন্ট ভ্যালু বের হবে। প্রথম বছর হচ্ছে 7,500 ইকুয়াল যে পেমেন্টটা ছিল লিজ পেমেন্টটা সেটা ইকুয়াল ছিল 5টি বছরে সমান লিজ রেন্ট পরিশোধ করবে। তাহলে প্রতি বছরে ছিল 20,000 টাকা, তার মধ্যে হচ্ছে খরচ হচ্ছে 2,500 টাকা। 2,500 টাকা আবার ইজারা দাতা গ্রহণ করে বিদায়। আমরা একটু আগে দেখিয়েছিলাম 20,000 থেকে 2,500 বাদ দেওয়ার পর বিয়োগফল হয়েছিল 17,500 টাকা। এই 17,500 টাকা উপর 40% ট্যাক্স সেভিং করলে হবে আমাদের 7,000। এই 7,000 বাদ দিতে হবে 17,500 থেকে। 17,500 থেকে যদি 7,000 টাকা মাইনাস করা হয় তাহলে বিয়োগফল হবে 10,500। 10,500 সাথে এই 0.935 দিয়ে গুণ করতে হবে। এটা প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর যে টেবিল আছে সেই টেবিল দিয়েও তোমরা মানটা ব্যবহার করে করতে পারো, অথবা তোমরা ক্যালকুলেটর ব্যবহার করে করতে পারো। সেটা কীভাবে? 1 - 1 / 1.07
ডিভাইডেড বাই 0.07 দিয়ে একটা ক্যালকুলেটর প্রেস করলেই সমান সমান চিহ্নতে প্রেস করলেই কিন্তু 0.935 বের হবে। যদি অ্যাগেন তুমি আবার সেকেন্ড টাইম তুমি যদি আবার ইকুয়াল বাটনে ক্লিক করো তাহলে এটা বের হবে, তারপর আবার ক্লিক করলে এটা বের হবে, তারপর এটা বের হবে, তারপর এটা বের হবে। এখন তুমি কি করবে, 10,500-কে 0.935 দিয়ে গুণ করবে, গুণ করলে যে গুণফলটি বের হবে সেটা হচ্ছে 9,818। প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর, পঞ্চম বছরের প্রতিটি বছরের বের করার পর প্রতিটি বছরেরটা একত্রে যোগ করলে যোগফল যেটা বের হবে সেটা হচ্ছে 43,052 টাকা। আমরা দুটি অল্টারনেটিভ ব্যবহার করেই প্রেজেন্ট ভ্যালু বের করেছি। এটা বের করার আরেকটি অল্টারনেটিভ মেথড রয়েছে, চাইলে তুমি এইভাবেও করতে পারো। সেটি এরকমভাবে 1 থেকে 5, 17,500 ইন্টু ট্যাক্স সেভিং, সেটার উপর 40% করলে হবে 7,000। 17,500 থেকে যদি 7,000 মাইনাস করা হয় তাহলে বিয়োগফল হবে 10,500। 10,500 প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর এনুইটি 7%-এর 5 বছরে আমাদের হবে 4.10। এই মানটা টেবিল থেকেও করা যায়, অথবা টেবিল যদি ব্যবহার না করো তাহলে সূত্র প্রয়োগ করলে যে সূত্রটি করতে হবে সেটা হচ্ছে 1 - 1 ডিভাইডেড বাই 1.07 পাওয়ার অফ 5 ডিভাইডেড বাই 0.07। ক্যালকুলেটর প্রেস করলে 4.10 এই মানটি বের হয়ে যাবে। 10,500-র সাথে 4.10 গুণ করলে যেই গুণফলটি বের হবে সেটা হচ্ছে 43,052 টাকা। তাহলে দুটি অল্টারনেটিভেরই কিন্তু আমরা প্রেজেন্ট ভ্যালু বের করলাম। এখানে আমি দুই রকমভাবেই লিজ অল্টারনেটিভে প্রেজেন্ট ভ্যালুটা বের করেছি, তবে তোমাদের পরীক্ষার খাতায় এই দুটি কিন্তু বের করা দরকার নাই। যে কোনো একটি দিয়ে তুমি লিজ অল্টারনেটিভের প্রেজেন্ট ভ্যালুটা বের করলেই হবে। এভাবেও বের করতে পারো অথবা এইভাবেও বের করতে পারো, দুটারই মান কিন্তু 43,052 টাকাই হবে, মানের কোনো ব্যবধান হবে না। এখন ডিসিশনের পালা। নিড অ্যাডভান্টেজ অফ ব্রোয়িং অ্যান্ড বাইং, দুটি যে অপশন ছিল, একটি হচ্ছে ব্রোয়িং অ্যান্ড বাইং, আরেকটি হচ্ছে লিজ অল্টারনেটিভ। 43,052 এটি হচ্ছে আমাদের লিজ অল্টারনেটিভে, আর 42,945 এটা হচ্ছে আমাদের ব্রোয়িং অ্যান্ড বাইং অল্টারনেটিভে। এই দুটোর মধ্যে ব্যবধান হচ্ছে 107 টাকা। তাহলে যেটি ছোট সেটা আমরা গ্রহণ করব। 43,052 টাকা এটা হচ্ছে লিজ অল্টারনেটিভ, আর 42,945 এটা হচ্ছে ব্রোয়িং অ্যান্ড বাইং অল্টারনেটিভ। এই দুটার মধ্যে যেটা ছোট আমরা দেখতে পাচ্ছি বাইং অল্টারনেটিভ, ব্রোয়িং অ্যান্ড বাইং অল্টারনেটিভটা ছোট, সুতরাং সেটা আমরা গ্রহণ করব। যে বাইং অল্টারনেটিভ ইজ বেটার ফর মালিহা, কেন? কারণ দ্য লিজিং অল্টারনেটিভ শুড বি সিলেক্টেড the buying alternative is better for Maliha because the borrowing and buying alternative should be selected because it PB of cash outflow is less than leasing alternative. Leasing alternative এর তুলনায় ব্রো অ্যান্ড বাইং অল্টারনেটিভ হচ্ছে ছোট, সুতরাং যেটা কম হবে সেটাই আমরা সিলেক্ট করব, আর যেটা বেশি হবে সেটা আমরা রিজেক্ট করব। তো এইটাই ছিল আমাদের এই প্রবলেমটা আমরা ধারাবাহিকভাবে আলোচনা করলাম এবং ডিসিশনের মাধ্যমে সেটার সমাধান শেষ করলাম। তোমাদের জন্য একটি হোমওয়ার্ক থাকবে, সেই হোমওয়ার্কটি একটু দেখে নেই। A firm wants to acquire a computer. It decided whether the computer is to be purchased through 12% borrowing or to be acquired on lease rent basis. The cost of computer is টাকা 3 লাখ। এর আগের প্রশ্নে আমাদের ছিল 60,000, এখন হচ্ছে 3 লাখ। ইটস অ্যানুয়াল মেনটেন্যান্স কস্ট 25,000, এটার মেনটেন্যান্স কস্ট হচ্ছে 25,000। আমাদের আগের প্রশ্নে মেনটেন্যান্স কস্ট ছিল 2,500 টাকা। অ্যান্ড এক্সপেক্টেড লাইফ ইজ 5 ইয়ার্স, এটা সেম।
it is assumed that the straight line method of depreciationটা straight line method পদ্ধতি ব্যবহার করে করা হয়েছে is allowed under income tax rate is 40%, income tax এর রেটও 40%, the salvage value of computer is টাকা 50,000। এর আগের প্রশ্নে আমাদের সেলভেজ ভ্যালু ছিল 10,000, এখন হচ্ছে 50,000। ইন কেস অফ লিজিং দ্য লিজ রেন্টাল ইজ টাকা 1 লাখ ফর 5 ইকুয়াল ইনস্টলমেন্ট ইনক্লুডিং মেনটেন্যান্স কস্ট 25,000 টাকা। এই 1 লাখ টাকা হচ্ছে লিজ রেন্ট, 5টি ইকুয়াল ইনস্টলমেন্টে পরিশোধ করা হয় এবং যার মধ্যে কি রয়েছে 2,500 টাকা মেনটেন্যান্স কস্ট অন্তর্ভুক্ত রয়েছে। এবং মেনটেন্যান্স কস্ট টু বি ব্রন বাই লেজর্ড, আমরা দেখেছি লেজর্ড হচ্ছে ইজারাদাতা এই 25,000 টাকা খরচ বহন করে। সুতরাং আমাদের লিজ রেন্টাল যেই টাকাটা আছে লিজ পেমেন্ট, সেই লিজ পেমেন্ট থেকে এই মেনটেন্যান্স কস্টটা বাদ দিতে হবে। ইফ দ্য ইনস্টলমেন্ট ইজ গিভেন অ্যাট বিগিনিং, এখানে বিগিনিং থাকার ফলে আমাদের ইনস্টলমেন্টের ক্ষেত্রে যখন আমরা নির্ণয় করব সেক্ষেত্রে কিন্তু 1 প্লাস আর বা আই এটা যুক্ত হবে। অফ দ্য ইয়ার বোথ লিজ অ্যান্ড বাইং অপশন, দুইটার অপশনের ক্ষেত্রেই হুইজ অল্টারনেটিভ দ্য বেস্ট ফর দ্য ফার্ম। তোমরা এই প্রবলেমটি বাসায় করার। আমরা আরেকটি প্রবলেম নিয়ে আলোচনা করি। তাহমিনা ইজ থিঙ্কিং অফ একুয়ারিং এ কার ফর দ্যাট পারপাস শি ইজ ডিসাইডেড whether the car is to be purchased through 12% borrowing or to be acquired on lease rent basis. The price is taka 6,000, its annual maintenance cost is taka 25,000 per year and expected life is 5 years. It is assumed that the straight line method of depreciation is allowable under Income Tax Act and tax rate is 35%. The salvage value of car is taka 1 lakh. In case of leasing, the lease rental is taka 2 lakh for 5 equal annual installment to be paid in advance and maintenance expenses to be borne by lessor. এই জায়গায় আমাদের আগের প্রশ্নের সাথে সব কিছু মিল ছিল, শুধু একটু ডিফারেন্স, সেটা হচ্ছে টু বি পেইড ইন অ্যাডভান্স। এই জায়গায় এই অংশটুকু নতুন করে যুক্ত হলো। হুইচ অল্টারনেটিভ ইজ টু বি সিলেক্টেড বাই তাহমিনার জন্য কোন অল্টারনেটিভটা সুইটেবল হবে? দুটি অল্টারনেটিভ, একটা হচ্ছে বাইং অথবা অ্যান্ড ব্রোয়িং অল্টারনেটিভ, আরেকটি হচ্ছে লিজ অল্টারনেটিভ। এই দুটি অল্টারনেটিভের মধ্যে কোনটি সিলেক্টেড করতে হবে সেটা তোমরা জানো। সেটা কীভাবে? সেটা হচ্ছে ক্যালকুলেশন অফ পিবি, যার পিবি কম হবে সেটা আমরা সিলেক্ট করব। তাহলে আমাদের ক্যালকুলেশন অফ প্রেজেন্ট ভ্যালুটা বের করার জন্য প্রথম যেটি করতে হবে, 1 নম্বর স্টেপে হচ্ছে আমরা ইনস্টলমেন্টের পরিমাণ নির্ণয় করব। 2 নম্বর স্টেপ হচ্ছে আমরা ইন্টারেস্টটা বের করার জন্য লোন পেমেন্ট শিডিউল তৈরি করব। 3 নম্বরে আমরা ডেপ্রিসিয়েশন বের করব। 4 নম্বরে গিয়ে আমরা ডিসকাউন্ট ফ্যাক্টর নির্ণয় করব। এরপর হচ্ছে আমরা কী করব? ক্যালকুলেশন অফ পিভিটা নির্ণয় করব। তারপরে এসে আমাদের লিজ অল্টারনেটিভে লিজ বের করব। তো এটা আমরা একটু দেখি কীভাবে সংক্ষিপ্তভাবে আলোচনা করি যেন তোমরা খুব সহজে বুঝতে। ক্যালকুলেশন অফ অ্যানুয়াল লোন পেমেন্ট, এখানে আমাদের পিবি এ হচ্ছে 60,000 টাকা, এ ইন্টু 1 - 1 ডিভাইডেড বাই 1 প্লাস আর পাওয়ার অফ n। এখানে হচ্ছে আই হচ্ছে 12% আর নাম্বার অফ ইয়ার্স হচ্ছে 5 ইয়ার্স, 0.12। এটাকে যদি 1 - 1 ডিভাইডেড বাই 1.12 দিয়ে 0.5 দিয়ে ভাগ করা হয়, দেন ভাগফলকে আবার 0.12 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে ভাগফল হবে 3.605। এবার 6 লাখকে যদি আমি 3.605 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল হবে 1,66,446। প্রথম স্টেপের কাজ শেষ। দ্বিতীয় স্টেপ হচ্ছে আমাদের এটা অল্টারনেটিভ মেথডেও আমি বের করতে পারি, সেটা এর আগেও আলোচনা করেছিলাম। সেটা হচ্ছে 12% ইন্টারেস্ট রেটে 5 ইয়ার্সে। এটা প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর অ্যানুইটির যে টেবিল রয়েছে সেই টেবিলের মধ্যে এই মানটা 12% ইন্টারেস্ট রেটে আমরা 5 বছরে গিয়ে 5 বছর ধরে 12% ইন্টারেস্ট রেটে গিয়ে দেখবো 3.605। একইভাবে 6 লাখকে 3.605 দিয়ে ভাগ করলে ভাগফল হবে 1,60,446 টাকা। প্রথম স্টেপের কাজ শেষ। দ্বিতীয় স্টেপে আমাদের লোন পেমেন্ট শিডিউলটা রিপেমেন্ট শিডিউলটা নির্ণয় করব। তাহলে প্রথম হচ্ছে 6 লাখ, তারপর হচ্ছে ইনস্টলমেন্টের পরিমাণ যেটা আমরা একটু আগে বের করলাম 1,66,446 টাকা। এবার এই 6 লাখ টাকার উপর 12% ইন্টারেস্ট করলে 12,000 টাকা হবে।
এরপর আমরা ইনস্টলমেন্ট থেকে এই ৭২,০০০ টাকা বাদ দিলে যেটা বের হবে সেটা হচ্ছে প্রিন্সিপাল পেমেন্ট। এই প্রিন্সিপাল ৯৪,৪৪৬ টাকা আমরা বাদ দিব ৬ লাখ থেকে। ৬ লাখ থেকে যদি ৯৪,৪৪৬ টাকা বাদ দেওয়া হয় তাহলে বিয়োগফল হবে ৫,৫৫,৫৫,৫৫৪ ইন্ডিং ড্রয়িং। এটা বিগিনিংয়ে আবার আসবে। এইভাবে আমরা তৃতীয় চতুর্থ বছর যাব। পঞ্চম বছরে এসে এই বিগিনিংয়ে যা হবে প্রিন্সিপাল পেমেন্টেও তা হবে, এবং এই প্রিন্সিপাল পেমেন্টটা আমরা কি করব, ইনস্টলমেন্ট থেকে বাদ দিয়ে ইন্টারেস্টের ঘরে আমরা লিখবো। এইটা আমাদের ইন্টারেস্ট বের করার জন্য লোন পেমেন্ট শিডিউলটা তৈরি করতে হলো। এরপর ৩ নম্বর হচ্ছে আমাদের ডেপ্রিসিয়েশন নির্ণয় করতে হয়। এই প্রশ্নে কস্ট ছিল 6 লাখ, সেলভেজ ভ্যালু হচ্ছে 1 লাখ, আর হচ্ছে এক্সপেক্টেড লাইফ হচ্ছে 6 লাখ থেকে 1 লাখ চলে গেলে 5 লাখ থাকবে। 5 লাখ দিয়ে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল হবে 1 লাখ। টোটাল পেমেন্ট ইনস্টলমেন্টের সাথে মেনটেন্যান্স কস্ট যুক্ত করতে হবে। ১,৬৬,৪৪৬ সাথে ২৫,০০০ টাকা মেনটেন্যান্স কস্ট যোগ করব, যোগ করলে হবে ১,৯১,৪৪৬। এটা হচ্ছে আমাদের অ্যানুয়াল ইনস্টলমেন্টের পরিমাণ, যেটা আমাদের ক্যালকুলেশন অফ প্রেজেন্ট ভ্যালুতে এই মানটা লাগবে। এরপর হচ্ছে ডিসকাউন্ট ফ্যাক্টর 12% কস্ট অফ রেট ছিল, আর ট্যাক্স রেট হচ্ছে 0.35%। 0.35 যদি 1 থেকে বাদ দিই তাহলে হবে 0.65। 0.65 12 দিয়ে গুণ করলে হবে 7.8%। 7.8% নিয়ে আমরা কাজ করতে পারি, তবে রাউন্ড ফিগার নিয়ে কাজ করলে আমাদের জন্য কাজ করতে আরও বেশি সুবিধা হবে। 7.8% সেটাকে আমরা রাউন্ড করে ফেললাম 8%। এর আগের একটি অঙ্কেতে আমরা দেখেছিলাম 7.2% ছিল, সেটাকে কিন্তু আমরা 7% নিয়ে ডিসকাউন্ট রেটে কাজ করেছি। তো এই জায়গায়ও আমরা 7.8%কে রাউন্ড করে 8% নিয়ে কাজ করব। এরপর 5 নম্বর স্টেপ যেটি করতে হবে সেটি হচ্ছে ক্যালকুলেশন অফ পিবি নির্ণয় করতে হবে। তো প্রথম ইয়ার ইনস্টলমেন্ট, ইন্টারেস্ট, ডেপ্রিসিয়েশন, মেনটেন্যান্স কস্ট, তারপর টোটাল ট্যাক্সেবল এক্সপেন্স, ট্যাক্স সেভিং, এনসিও, প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর 8%, পিবি। এটা ১,৯১,৪৪৬, যেটা আমি বলেছিলাম যে আমাদের যে ইনস্টলমেন্টের পরিমাণটা বের হবে তার সাথে কি করতে হবে, মেনটেন্যান্স কস্টটা যুক্ত করে দিতে। ইনস্টলমেন্ট ১,৯১,৪৪৬। ইন্টারেস্টের পরিমাণ, আমাদের ইন্টারেস্টের যেই শিডিউলটা, লোন রিপেমেন্ট শিডিউলটা, সেই লোন রিপেমেন্ট শিডিউল থেকে ইন্টারেস্টের পরিমাণগুলো আমরা লিখে ফেলবো। ইনস্টলমেন্টের পরিমাণ প্রথম বছরে যা হবে, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর, পঞ্চম বছরে কিন্তু সেমই হবে। ইন্টারেস্টের পরিমাণ একটু ডিফারেন্স হবে। প্রথম বছর ৭২, ওই টেবিলে যা যা আছে ঠিক সেভাবে আমরা এখানে লিখে ফেলবো। ডেপ্রিসিয়েশন ইকুয়াল হবে প্রথম বছর ১০,০০০, দ্বিতীয় বছর ১০,০০০, তৃতীয় বছর, চতুর্থ বছর, পঞ্চম বছরে ১০,০০০ হবে। মেনটেন্যান্স কস্ট সেম হবে, অর্থাৎ প্রথম বছরেও যা, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বছরেও একই রকম হবে ২৫,০০০ টাকা। এরপর আমাদের ৬ নম্বর কলাম যেটা হবে সেটা হচ্ছে ইন্টারেস্ট, ডেপ্রিসিয়েশন এবং মেনটেন্যান্স কস্ট। এই তিনটা আমরা যোগ করলে যোগফল হবে ১,৯৭,০০০। এই ১,৯৭,০০০-এর উপর 40% করতে হবে। 40% করলে হবে ৬৮,০০০। এই প্রশ্নে 35% ছিল ট্যাক্স সেভিং, তার মানে হচ্ছে ১,৯৭,০০০ টাকার উপর 35% ট্যাক্স সেভিং করলে হবে ৬৮,৯৫০ টাকা। এবার আমরা ১,৯১,৪৪৬ টাকা থেকে ৬৮,৯৫০ টাকা বাদ দিলে যেই বিয়োগফল বেরোবে সেটা হচ্ছে ১,২২,৪৯৬। এরপর হচ্ছে আমাদের 8% ডিসকাউন্ট ফ্যাক্টর বের করতে হবে। সেটা আমি অলরেডি বলেছি, সেটা কীভাবে, 1 - 1 ডিভাইডেড বাই 1.08 ডিভাইডেড বাই 0.08 দিয়ে ভাগ করলে এটা 629 বেরোবে। একইভাবে দ্বিতীয়, চতুর্থ বছরেরটা তোমরা ক্যালকুলেটর ব্যবহার করে বের করে নিবে। এবার ১,২২,৪৯৬-কে যদি 0.629 দিয়ে গুণ করি তাহলে গুণফল হবে ১,১৩,৪৩১ টাকা। একইভাবে প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর, পঞ্চম বছরেরটা বের করে সবগুলো যোগ করলে যোগফল হবে ৫,২১,৯৫২। এবার আমাদের প্রশ্নে যেহেতু ট্যাক্স সেলভেজ ভ্যালু ছিল, সেই সেলভেজ ভ্যালু থাকার ফলে সেটা আমরা এখানে বাদ দিব। ১,০০,০০০ টাকার উপর সেলভেজ ভ্যালু ১,০০,০০০ টাকা, আর যেহেতু এটা পঞ্চম বছরে এসে সেলভেজ ভ্যালুটা থাকে, সুতরাং আমরা পঞ্চম বছরে অর্থাৎ শেষ বছরে, যদি এটা ৫ বছরের হয় তাহলে লাস্ট বছরটা নিতে হবে, যদি এটা ৪ বছর হয় তাহলে ৪ বছরের লাস্টটা নিতে হবে, যদি এটা ৮ বছর হয় তাহলে কিন্তু লাস্ট বছর হবে ৮ বছরে যেই প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টরটা হবে সেটা।
পয়েন্ট এই প্রশ্ন অনুযায়ী 5 বছরে আমাদের প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর হচ্ছে 8% রেটে 0.681, অর্থাৎ 1,00,000কে 0.681 দিয়ে গুণ করলে হবে 68,100 টাকা। এবার 5,21,000 থেকে যদি 952 থেকে যদি 68,100 মাইনাস করি, আমাদের বিয়োগফল হবে 4,53,852। এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ভ্যালু বাইং অ্যান্ড ব্রোয়িংয়ের ক্ষেত্রে। এরপর আমরা কি করব, লিজিং অপশনে বের করব। লিজিং অল্টারনেটিভটাতে অ্যানুয়াল লিজ পেমেন্টটা প্রথম বের করে নিতে হবে। অ্যানুয়াল লিজ পেমেন্টের ক্ষেত্রে আমাদের এখানে একটু যেই জিনিসটা, লিজ অল্টারনেটিভ লিজ রেন্ট পেমেন্ট ছিল 2 লাখ টাকা, তবে 25,000 টাকা এই লিজ রেন্টের মধ্যে অন্তর্ভুক্ত, এবং এই 25,000 টাকা লেজার অর্থাৎ ইজারাদাতা কর্তৃক খরচ বহন করা হয়ে থাকে। সুতরাং এই 2 লাখ থেকে 1,25,000 টাকা মাইনাস করলে আমাদের নিট লিজ রেন্ট পেমেন্ট হবে 1,75,000 টাকা। এই ক্যালকুলেশন অফ পিবি বের করার, in case of leasing the lease rental is টাকা 2 লাখ টাকা হচ্ছে লিজ, for 5 equal annual installment to be paid in advance and maintenance expense to be, লিজ রেন্টাল পরিমাণ হচ্ছে 2 লাখ টাকা এবং মেইনটেন্যান্স কস্ট এর মধ্যে অন্তর্ভুক্ত, এবং মেইনটেন্যান্স কস্টটা কে বহন করে, লেজার বহন করে। সুতরাং এই 2 লাখ থেকে মেইনটেন্যান্স কস্টটা বাদ যাবে। 2 লাখ থেকে মেইনটেন্যান্স কস্ট বাদ দিলে থাকবে হচ্ছে 1,75,000 টাকা, যেটা আমরা বের করেছি। এবং টু বি পেইড ইন অ্যাডভান্স 5 ইকুয়াল অ্যানুয়াল ইনস্টলমেন্ট, এবং প্রতিটি ইনস্টলমেন্ট বছরের শুরুতেই, যদি শুরুতে থাকে তাহলে আমাদের 0 থেকে কাউন্ট হবে। শুরুতে থাকলে 1,75,000 টাকা বের করলাম, 1,75,000 ট্যাক্স সেভিং, এটার উপর ট্যাক্স সেভিং হবে না, 1,75,000 টাকা হবে, এবং এটার পূর্ণ হবে অর্থাৎ 1 হবে, 1 দিয়ে গুণ করতে হবে। 1,75,000কে যদি আমরা 1 দিয়ে গুণ করি তাহলে গুণফল হবে 1,75,000। দ্বিতীয় বছরে ট্যাক্স সেভিং অর্থাৎ 1,75,000 টাকার উপর 35% ট্যাক্স সেভিং করলে হবে 61,250 টাকা। এবার এই 1,75,000 থেকে যদি 61,250 টাকা মাইনাস করি তাহলে আমাদের বিয়োগফল হবে 1,13,750, আর তার 8% রেট অফ ইন্টারেস্ট রেটের, এটা প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর ইউনিটে বের করে নিতে হবে। সেটা কীভাবে, 1 - 1 ডিভাইডেড বাই 1.08 ডিভাইডেড বাই 0.08 করে, এটা হচ্ছে আমাদের প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর, এইভাবে পঞ্চম বছরটা বের করে নেবে। এরপর 1,13,750 দিয়ে আমরা এটা গুণ করব, গুণ করে গুণফলকে এটা যেটা বের হবে সেটা হচ্ছে 1,05,332 প্রথম বছর। এটা ছিল আমাদের শুরুতে, যেহেতু বিগিনিং ছিল এই জন্য আমাদের প্রথম থেকে কাউন্ট হবে। তোমরা লিফটে যদি ওঠো তাহলে লিফটে দেখবে 0 মানে হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে 2, 3। তো পেইড ইন অ্যাডভান্স থাকলে কিন্তু আমাদের ওই মাসটাকে কাউন্ট করেই ধরতে হবে। যেমন তোমাদের এটা উদাহরণ দিয়ে বুঝাই, অনেকে বাসা ভাড়া দিয়ে থাকে, নর্মালি আমরা বাসা ভাড়া দিয়ে থাকি কি মাস শেষ হওয়ার পর। আবার এমন হতে পারে যে চলতি মাস শুরু হওয়ার সাথে সাথেই সেই মাসের ভাড়াটা দিয়ে দিতে হবে। সেক্ষেত্রে কিন্তু আমাদের জানুয়ারি মাসের ভাড়া দিয়ে দিব, আবার ফেব্রুয়ারি মাসের ভাড়া দিয়ে দিব। নর্মালি আমরা যেটা দেখি সেটা হচ্ছে জানুয়ারি মাস শেষ হওয়ার পর ফেব্রুয়ারিতে এসে আমরা জানুয়ারি মাসের ভাড়া পরিশোধ করি, আবার ফেব্রুয়ারি মাসের ভাড়া পরিশোধ করি মার্চ মাসে এসে। এটাকে বলা হয় নর্মাল। আর যদি পেইড ইন অ্যাডভান্স মানে হচ্ছে জানুয়ারি মাসের ভাড়া জানুয়ারি মাসেই পরিশোধ করতে হবে, ফেব্রুয়ারি মাসের ভাড়া ফেব্রুয়ারি পরিশোধ করতে হবে, ফেব্রুয়ারিতে এসে জানুয়ারি কোনো ভাড়া সে পাবে না। হ্যাঁ, তো এরকম যদি থাকে তাহলে 0 থেকে কাউন্ট করতে হবে। এরপর লাস্টে এসে আমাদের যেই ট্যাক্স সেভিংটা হবে, আমরা এর আগে যেভাবে সেল বেস ভ্যালুটা মাইনাস করতাম ঠিক একইভাবে আমরা এটা সেল বেস ভ্যালুর মতোই এই ট্যাক্স সেভিংটা মাইনাস করব। তবে এটা কত বছরে গিয়ে, পঞ্চম বছরে যেইটা বের হবে সেটা হচ্ছে 0.681, 61,250কে 0.681 দিয়ে যদি গুণ করি তাহলে হবে 41,711। এরপর আমরা এই 5টি ইয়ারের যোগ করে যে ট্যাক্স সেভিং ছিল সেটা মাইনাস করলে বের হবে 5,10,029 টাকা। দুটি অল্টারনেটিভে আমরা বের করলাম, একটি হচ্ছে লিজ অল্টারনেটিভ আর একটি হচ্ছে
বাইং অল্টারনেটিভ। এবার ডিসিশন নেওয়ার পালা যে আমরা কি করব, কোনটা গ্রহণ করব আর কোনটা বর্জন করব, কেন বর্জন করব আর কেন আমরা এটা গ্রহণ করব সেটা দেখি। দুটি অল্টারনেটিভের মধ্যে একটা ছিল 5,10,000, আরেকটি হচ্ছে 4,32,000 না 4,53,852, অর্থাৎ লিজ অল্টারনেটিভে 5,10,000 আর হচ্ছে বাইং অ্যান্ড ব্রোয়িং অল্টারনেটিভে হচ্ছে 4,53,852। 5,10,000 থেকে যদি বাদ দিই তাহলে 56,157 হবে। জাস্ট এটা বোঝানোর জন্য বলা হয়েছে আমরা যেটি ছোট সেটি কী করব, গ্রহণ করব। কেন গ্রহণ করব? বাইং অল্টারনেটিভ ইজ বেটার ফর তাহমিনা, কারণ দ্য বাইং অ্যান্ড ব্রোয়িং অ্যান্ড বাইং অল্টারনেটিভ শুড বি সিলেক্টেড বিকজ ইটস পিভি অফ ক্যাশ আউটফ্লো ইজ লেস দ্যান লিজিং অল্টারনেটিভ। লিজিং অল্টারনেটিভের ক্ষেত্রে এটা কম বিধায় আমরা এটা করলাম। আমরা আরেকটু জিনিস একটু আলোচনা করি, সেটা হচ্ছে লিজ অল্টারনেটিভটাকে চাইলে আমরা আবার এইভাবে করতে পারি। সেটা হচ্ছে প্রথম বছর যেহেতু পেইড ইন অ্যাডভান্স, সুতরাং 0 দিয়ে শুরু হবে। 1,75,000 যেটা আমরা একটু আগে বের করছি কীভাবে 2 লাখ থেকে বাদ দিয়ে 1,75,000 হলো, সেটাকে পূর্ণ বছর হবে। তারপর 1 থেকে 4 এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর এনুইটি, যেটা হচ্ছে এই 4টি ইয়ারের যোগফল। 1, 2, 3, 4 এই 4টি ইয়ারের প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর যোগ করলে যেটা বের হবে সেটা হচ্ছে 3.312। এটা দিয়ে গুণ করলে গুণফল হবে 3,76,740। এবার 1,75,000-এর সাথে 3,76,000 যোগ করতে হবে, যোগ করে পঞ্চম বছরেরটা মাইনাস করে দিতে হবে, মাইনাস করে আমাদের 5,10,000 বের হলো। এটা দুইটা অল্টারনেটিভই আমরা করতে পারি, তবে তোমাদের বোঝার জন্য দুটি অল্টারনেটিভই আলোচনা করা হলো। যে তবে পরীক্ষার খাতায় কিন্তু দুটি অল্টারনেটিভ করতে হবে না, যে কোনো একটি অল্টারনেটিভ করলেই হবে। তোমাদের জন্য আরেকটি হোমওয়ার্ক থাকবে, এই হোমওয়ার্কটির মাধ্যমে আমাদের আজকে ক্লাস শেষ হয়ে যাবে। এই হোমওয়ার্কটি তোমরা দেখে নেবে। এই হোমওয়ার্কটি তোমরা চাইলে পজ করে ছবি তুলে নিতে পারো, তারপর তোমরা এটা বাসায় সমাধান করতে পারো। আগের প্রবলেমের সাথে এই প্রবলেমের সাথে অনেকটাই মিল রয়েছে, এবং তোমরা বাসায় যদি একটু চেষ্টা করো তাহলে এটা তোমরা খুব সহজেই সমাধান করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ক্লাস। পরবর্তী ক্লাস দেখার আহ্বান জানিয়ে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।